কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো, সীমানাকে আমি বাড়াবো, দিস ইজ এ প্রায়োরিটি টু মি। হ্যালো বন্ধুরা, লুৎফুজ্জামান বাবর ভারতে সেভেন সিস্টারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছিলেন। যদি লুৎফুজ্জামান বাবর সেই উলফার নিকট পৌঁছাতে পারত তাহলে সেভেন সিস্টার্স হয়তো থাকতো না। এই সেভেন সিস্টার্স স্বাধীন রাষ্ট্রে পরিণত হতো, আর এতে করে সেভেন সিস্টার্সের কিছু অংশ বাংলাদেশের সাথে যুক্ত হতো। সেভেন সিস্টার্স দখল করার কথা শুধুমাত্র লুৎফুজ্জামান বাবরই বলেননি, তারেক জিয়া তার এক ইন্টারভিউতে এই কথা বলেছিলেন। মাওলানা ভাসানীও সেভেন সিস্টার্সকে দখল করার কথা বলেছিলেন। তবে আমরা অনেকেই জানি না এই সেভেন সিস্টার্স কি। সেভেন সিস্টার্স ভারত এবং বাংলাদেশের রাজনীতির জন্য কেন এত গুরুত্বপূর্ণ, ভারত কেন এই সেভেন সিস্টার্সকে নিয়ে এত চিন্তিত থাকে। তো মিমজালের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন এই সেভেন সিস্টার্স সম্পর্কে, পাশাপাশি জানতে চলেছেন মাওলানা ভাসানী, তারেক জিয়া এবং লুৎফুজ্জামান বাবর কেন এই সেভেন সিস্টার্স দখল করতে চেয়েছিল। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ভারতের উত্তর পূর্বে 7টি রাজ্য রয়েছে, এদেরকে একত্রে সেভেন সিস্টার বলা হয়। ভারতের সাথে সাথে তার আশেপাশের দেশগুলোর জন্য সেভেন সিস্টার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস সেভেন সিস্টার্সকে নিয়ে একটি মন্তব্য করেন, যার কারণে এটি আবার আলোচনায় উঠে এসেছে। একটি রেডিও টক শোতে এই 7টি রাজ্যকে সেভেন সিস্টার্স নাম দেয়। এই 7টি রাজ্য হল অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং আসাম। এই 7টি রাজ্যের উপরে তিনি একটি বই লেখেন, যার নাম তিনি দিয়েছিলেন ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। এরপর থেকে এই নামটি জনপ্রিয়তা লাভ করে। এই 7টি রাজ্যের আয়তন হচ্ছে 2,55,500 বর্গ কিলোমিটার। এটি ভারতের মোট এলাকার 7%। এইসব রাজ্যগুলো একে অপরের প্রতি নির্ভরশীল হলেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে এরা একে অপরের দিক থেকে স্বতন্ত্র। এই 7টি রাজ্য ধর্মীয় এবং জাতিগত বৈচিত্র্যতা রয়েছে, তবে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে এই 7টি রাজ্যের অনেক মিল রয়েছে। ভূ রাজনৈতিকভাবে তাদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামো পুরো বিশ্বজুড়ে অতুলনীয়। তাদের বেশিরভাগ আদিবাসী এবং উপজাতি সম্প্রদায়ের। আসাম রাজ্যের মাধ্যমে এই সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে, তবে পূর্বে এই রাজ্যগুলো ভারতের অন্তর্ভুক্ত ছিল না। আদিবাসী রাজারা এই জায়গাগুলো শাসন করত, যার ফলে গারো, খাসিয়া, ত্রিপুরা এবং সেভেন সিস্টার্সের সকল রাজ্যরা নিজেদেরকে স্বাধীন করবার দাবি করেছে। তারা ভারতের অধীনস্থ হয়ে থাকতে চায় না, তারা সকলেই স্বাধীন রাষ্ট্র চায়। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুরের অনেক আদিবাসী নাগা পতাকা উড়িয়ে স্বাধীনতার ঘোষণা দেয়। তখন এই বিষয়টি বিশ্ববাসীর নজর কাড়ে। ভারতের মূল ভূখণ্ড থেকে এই রাজ্যগুলো অনেক দূরে অবস্থিত। ভারত থেকে এই 7টি রাজ্যে যাওয়ার একটিমাত্র পথ রয়েছে, যেটি 60 কিলোমিটার লম্বা। এই সরু পথকে বলা হয় চিকেন নেক করিডর। এটি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের উত্তর দিকে অবস্থিত, কিন্তু এই পথ ব্যবহার করা ভারতের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং অনেক বেশি সময় সাপেক্ষ, যার কারণে ভারত চায় বাংলাদেশের মধ্য দিয়ে রাস্তা তৈরি করতে। তারা চায় বাংলাদেশের মধ্য দিয়ে এই 7টি রাজ্যে ট্রেন চালিয়ে যেতে। তবে বিশেষজ্ঞরা বলেছেন এইরকম ট্রানজিট বাস্তবায়ন করলে ভারতের জন্য বেশি লাভজনক হবে, এতে বাংলাদেশে তেমন একটা সুবিধা পাবে না। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারিদিক থেকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার এবং ভারতের সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ সব জায়গায় ছড়িয়ে পড়বে অস্থিরতা। তো এবার আসা যাক সেভেন সিস্টার্সের সাথে মাওলানা ভাসানী ও তারেক জিয়ার কি সম্পর্ক। ভারত বুঝতে পেরেছে শেখ হাসিনা মতো ডক্টর মোহাম্মদ ইউনূসকে কন্ট্রোল করা যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এই বক্তব্যের কারণে ভারত নড়ে চড়ে বসেছে। মাওলানা ভাসানী এক ভাষণে বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরা আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র পূর্ণতা পাবে না। কেন এই কথা বলেছিলেন তা বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, কারণ বাংলাদেশের সীমানা ভাগ করার প্রক্রিয়া ছিল অনেক বেশি বিতর্কিত। এটি 1947 সালের কথা। তখন ব্রিটিশ আইনজীবী সিরিল জন রেডক্লিফ ব্রিটিশ শাসিত ভারতকে ভাগ করেছিলেন। তিনি যেভাবে ভারতবর্ষকে ভাগ করেছিলেন তাতে বেশিরভাগ মানুষই সন্তুষ্ট ছিল না, কারণ কাগজে কলমে ভারতকে ভাগ করার জন্য মাত্র 5 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। তিনি ভারত পাকিস্তানের সীমানা এঁকেছিলেন, যেটি এখনও পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণ। 1947 সালের আগস্টে হিন্দু শাসিত ভারত এবং মুসলিম শাসিত পাকিস্তানের উদ্ভব হয়। ব্রিটিশ শাসিত ভারতে ছিল 2টি বড় প্রদেশ, যেখানে মুসলিম এবং অমুসলিম ছিল প্রায় সমান সমান। এর একটি ছিল পূর্ব দিকে বাংলা এবং পশ্চিম দিকে ছিল পাঞ্জাব। এই 2টি প্রদেশের মধ্যে লাইন টেনে দেওয়া অত্যন্ত জটিল একটি কাজ ছিল। 1,20,00,000 মানুষকে এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে হয়েছিল, গৃহহারা হয়েছিল কয়েক লক্ষ মানুষ। ধর্মের ভিত্তিতে দেশভাগ করা এটি কোনো যৌক্তিক কাজ হতে পারে না, কারণ একটা দেশের বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করবে, এটাই স্বাভাবিক। এটি এমন একটি বিভক্ত ছিল যেটি এখনও পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে রেখেছে। রেডক্লিফ যখন দেশভাগ করেছিলেন তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে নাইট উপাধি পান।
তিনি ভালো করে জানতেন পাঞ্জাবি আর বেঙ্গলিরা তার সম্পর্কে কি চিন্তা করবে। তিনি নিজেই বলেছিলেন, এই লাইনটি টেনে দেওয়ার কারণে 8 কোটি মানুষ আমাকে ঘৃণা করবে। মাওলানা ভাসানী এই ভাগাভাগি মেনে নিতে পারেননি। তিনি তার ভাষণে বলেছিলেন পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার কথা। তিনি সে সময় বাংলাদেশের সীমানা নিয়ে মুখ খুললেও পরবর্তীতে এই নিয়ে বহু সময় ধরে কোনো নেতা মুখ খোলেননি। কিন্তু 2005 সালে তারেক জিয়া একটি টক শোতে এই নিয়ে কথা বলেছিলেন। তো আপনারাই শুনুন তারেক জিয়া কি বলেছিলেন। কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো, সীমানাকে আমি বাড়াবো। দিস ইজ এ এই 7 সিস্টার্স ভারত থেকে আলাদা হয়ে যেতে পারত, আর ভারত অভ্যন্তরীণ বিষয় নিয়ে চিন্তিত থাকতো, আর বাংলাদেশের বিষয় নিয়ে মাথা ঢুকাতো না। বিশেষজ্ঞরা মনে করেন 7 সিস্টার্সের বেশ কিছু অংশ বাংলাদেশের ভিতর চলে আসতো। আশা করি 7 সিস্টার সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিম জালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।